একবার ভাবুন তো, দক্ষিণ চীন সাগরে দুটো দেশের নৌবাহিনীর মধ্যে একটা ছোট সংঘর্ষ হলো, আর মুহূর্তের মধ্যে ভয়াবহ এক সাইবার অ্যাটাকে গোটা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ল। ব্যাস, এভাবেই শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। না না, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হলো 2034 নামের একটা উপন্যাসের হাড়হিম করা প্রেক্ষাপট। আজ আমরা এই বইটারই ব্যবচ্ছেদ করব আর দেখব কিভাবে একটা ছোট ভুল বোঝাবুঝি পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। মূল প্রশ্নটা কিন্তু এটাই, এমন কি হতে পারে যে কোনো দেশের নেতারাই আসলে যুদ্ধ চান না, কিন্তু পরিস্থিতিটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা কিন্তু এই উপন্যাসটাকে কোনো ভবিষ্যৎবাণী হিসেবে দেখছি না, বরং এটা একটা কাঠামো, একটা স্ট্রেস টেস্টের মতো, যা আমাদের বুঝতে সাহায্য করে যে বাস্তব পৃথিবীতে ঝুঁকিগুলো আসলে কতটা গভীর আর আমাদের বানানো সিস্টেমগুলো কতটা সহজে ভেঙে পড়তে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন প্রথমে উপন্যাসের মূল পটভূমিটা দেখে নিই, কিভাবে একটা ছোট্ট ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর পুরো বিশ্বকে গ্রাস করে ফেলে। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বইটা কোনো সাধারণ যুদ্ধের গল্পের মতো না, যেখানে একজন নায়ক থাকে, একজন খলনায়ক থাকে। এটাকে বলা হচ্ছে সিস্টেম ফিকশন, মানে এর মূল ফোকাস হলো সিস্টেমের ব্যর্থতা। কিভাবে আমাদের নিজেদের তৈরি করা জটিল সামরিক, প্রযুক্তিগত আর রাজনৈতিক ব্যবস্থাগুলোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সেটাই এর মূল বিষয়। আর এটাই হচ্ছে বইটার সবচেয়ে বড় আর শক্তিশালী বার্তা। এখানে যুদ্ধটা কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত না, বরং নিয়ন্ত্রণ হারানোর একটা মর্মান্তিক পরিণতি। ছোট ছোট ভুল, সামান্য ভুল বোঝাবুঝি, এগুলো মিলেই পরিস্থিতিকে এমন এক জায়গায় ঠেলে দেয় যেখান থেকে আর ফেরা যায় না। এখন আমরা দেখব যে উপন্যাসে ঠিক কিভাবে একটার পর একটা ঘটনা ঘটে যা পরিস্থিতিকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যায়। এটা অনেকটা ডমিনো পড়ার মতো, তাই না? একটা টোকাতেই সব ওলটপালট। দেখুন উত্তেজনাটা কিভাবে ধাপে ধাপে বাড়ছে। শুরুটা কিন্তু খুবই ছোট একটা ঘটনা দিয়ে, দক্ষিণ চীন সাগরে একটা নৌ সংঘর্ষ। এর পরপরই আসে ব্যাপক সাইবার হামলা, যা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেয়। স্বাভাবিকভাবেই প্রতিশোধ হিসেবে পাল্টা আক্রমণ হয়। তারপরেই বিভিন্ন মিত্র দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ে, আর দেখতে দেখতে পরিস্থিতি একেবারে পারমাণবিক সংঘাতের দিকে মোড় নেয়। মানে কোনো একটা ধাপে হুট করে যুদ্ধ শুরু হয় না, এটা একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া। এই স্লাইডটা আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছে। আমরা সচরাচর কি ভাবি যে প্রযুক্তি আমাদের সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, তাই না? কিন্তু এই উপন্যাস দেখাচ্ছে ঠিক তার উল্টোটা। এখানে প্রযুক্তি বিভ্রান্তি আর ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিচ্ছে, যা সংঘাতকে আরও দ্রুত নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিচ্ছে। মানে প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের সিস্টেমকে আরও শক্তিশালী না করে আরও ভঙ্গুর করে তুলছে। আরেকটা ব্যাপার হলো, ঠান্ডা যুদ্ধের মতো এই লড়াইটা কিন্তু শুধু আমেরিকা আর চীনের মধ্যে আটকে থাকে না। ভারত, ইরান, রাশিয়ার মতো দেশগুলো নিজেদের স্বার্থে এই সংঘাতে জড়িয়ে পড়ে, আর তাতে পরিস্থিতিটা আরও অনেক বেশি জটিল আর বিপজ্জনক হয়ে ওঠে। এটা দুজনের দাবা খেলার মতো না, বরং 10 জনের এক বিশৃঙ্খল খেলা। এতক্ষণ তো আমরা উপন্যাসের কাল্পনিক জগৎ নিয়ে কথা বললাম, এবার চলুন একটু বাস্তবতার দিকে তাকাই। আজকের পৃথিবীতে ধরুন 2026 সালে এই বইয়ের দৃশ্যপটগুলো আসলে কতটা যৌক্তিক? তো যে কোনো বড় সংঘাতের একটা শুরু থাকে, একটা ট্রিগার পয়েন্ট। চলুন দেখি উপন্যাসের সেই পয়েন্টটা বাস্তবতার সাথে কতটা মেলে। এই টেবিলটা একটু খেয়াল করলেই বুঝবেন ব্যাপারটা কতটা ভাবনার। উপন্যাসে যুদ্ধের শুরু হয় দক্ষিণ চীন সাগরে একটা নৌ সংঘর্ষ থেকে, আর বাস্তবেও কিন্তু দক্ষিণ চীন সাগর আর তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। প্রায়ই খবর আসে যে সামরিক মহড়ার সময় বিভিন্ন দেশের জাহাজ বা বিমান বিপজ্জনকভাবে কাছাকাছি চলে এসেছে। সুতরাং একটা ছোট দুর্ঘটনা থেকে যে বড় সংঘাত বেঁধে যেতে পারে, এই ঝুঁকিটা কিন্তু একদম বাস্তব। আচ্ছা, ট্রিগার পয়েন্ট তো গেল, এখন আসা যাক প্রযুক্তি আর সাইবার যুদ্ধের কথায়। উপন্যাসে তো এর একটা বিশাল ভূমিকা আছে, কিন্তু বাস্তবে এর প্রভাব কতটা হতে পারে চলুন দেখি। এখানে কিন্তু একটা বড় পার্থক্য চোখে পড়ে। উপন্যাসে দেখানো হয়েছে যে একটা সাইবার আঘাতেই আমেরিকার সব সামরিক সিস্টেম বসে যায়। বাস্তবে ব্যাপারটা এতটা সহজ না। হ্যাঁ, সাইবার যুদ্ধের গুরুত্ব অপরিসীম, কিন্তু আধুনিক সামরিক সিস্টেমগুলোতে একাধিক স্তরের নিরাপত্তা আর ব্যাকআপ থাকে, তাই এক আঘাতে পুরো সিস্টেমকে অচল করে দেওয়া প্রায় অসম্ভব। বাস্তব সাইবার যুদ্ধ অনেক বেশি জটিল আর দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এটা একটা দ্রুত নকআউট পাঞ্চের চেয়ে একটা লম্বা বক্সিং ম্যাচের মতো। তাই বলা যায় বইতে বিষয়টাকে আরও নাটকীয় করার জন্য কিছুটা অতিরঞ্জিত করা হয়েছে। তো সব মিলিয়ে যদি একটা স্কোর কার্ড বানানো যায় তাহলে কি দাঁড়ায়? দেখুন, যুদ্ধের সূচনার যে প্রেক্ষাপট সেটা খুবই বাস্তবসম্মত, 5-এ 5। ভূ রাজনৈতিক পরিস্থিতিও অনেকটাই মিলে যায়, কিন্তু প্রযুক্তি আর পারমাণবিক উত্তেজনার বিষয়টা কিছুটা অতিরঞ্জিত। আর যে গতিতে ঘটনাগুলো ঘটে সেটা বাস্তবতার তুলনায় অনেক বেশি দ্রুত।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি? বইটার সবচেয়ে জরুরি সতর্কবার্তা কিন্তু এর প্রযুক্তি বা অ্যাকশন নিয়ে নয়। আসল বিপদটা লুকিয়ে আছে অন্য কোথাও। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বইটার সবচেয়ে বাস্তবসম্মত অংশ কিন্তু কোনো যুদ্ধ বা প্রযুক্তি নয়, বরং যুদ্ধটা কিভাবে শুরু হয় আর কিভাবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই প্রক্রিয়াটা। অস্ত্রের চেয়েও বড় বিপদ হলো ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যর্থতা। বাস্তবেও কিন্তু আমরা ঠিক একই রকম ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছি। সংকটের সময় ভুল যোগাযোগ, প্রযুক্তির উপর অন্ধবিশ্বাস, রাজনৈতিক চাপের মুখে ভুল সিদ্ধান্ত নেওয়া আর আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া, এগুলোই আধুনিক যুদ্ধের আসল অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আর এই উক্তিটাই বোধহয় পুরো আলোচনার সারমর্ম। আসল ভয়টা যুদ্ধ শুরু করা নিয়ে নয়, বরং শুরু হয়ে যাওয়া যুদ্ধকে থামাতে না পারার অক্ষমতা নিয়ে। উপন্যাসটি আমাদের এই কঠিন বাস্তবতা নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে।